বেনিফিটস অ্যান্ড লিমিটেশনস গুলো আমাদেরকে পড়তে হবে, বাট ওভারঅল দিস ইজ মোর অফ আ ক্যালকুলেটিভ পেপার আদার দ্যান আ থিওরিটিক্যাল পেপার চ্যাপ্টার। সো যদি আমরা স্টার্ট করি, আমাদের প্রথমে আসে যে কস্ট অফ ক্যাপিটাল বেসিক্যালি কি জিনিস। যখনই আজকে আমরা ফাইন্যান্স রেজ করতেছি, তখনই দেয়ার ইজ আ কস্ট। ফর এক্সাম্পল, আজকে আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, দেয়ার ইজ আ কস্ট। দ্য কস্ট ইজ নোন অ্যাজ ইন্টারেস্ট। সো ওই ইন্টারেস্টটাকে আমি বলবো কস্ট অফ ক্যাপিটাল। বা আজকে যখন আমি শেয়ার হোল্ডারদের কাছ থেকে টাকা নিচ্ছি শেয়ার সেল করে, দের ইজ দ্য কস্ট। কি কস্ট? আমি যখন ডিভিডেন্ড দিচ্ছি, এই ডিভিডেন্ডও কিন্তু আমার একটা কস্ট। সো এনি সর্ট অফ ফাইন্যান্স দ্যাট আই এম ইউজিং ডেফিনেটলি হ্যাজ আ কস্ট। হ্যাঁ, এটা কখনোই ফ্রি না। ফর এক্সাম্পল, আমি যদি আমার পকেটের টাকা ইউজ করি, রিটেন আর্নিংস এর টাকা ইউজ করি, সেখানেও একটা কস্ট আছে। কি কস্ট? আজকে রিটেন আর্নিংস এর টাকাটা আমি ব্যাংকে রাখলে তো একটা ইন্টারেস্ট পেতাম, তাইলে আমার এখানে একটা অপরচুনিটি কস্ট আছে। সো দেয়ার উইল অলওয়েজ বি আ কস্ট টু দ্য ক্যাপিটাল। এন্ড এই কস্ট অফ ক্যাপিটাল গুলোকে কেমনে ক্যালকুলেশন করতে হয়, সেই পোর্শনটার জন্য আমরা এই চ্যাপ্টার নাম্বার 17 এটা দেখতেছি। সো অলরেডি আমরা চ্যাপ্টার নাম্বার 15 দেখছি যে কি কি ধরনের সোর্সেস অফ ফাইন্যান্স আছে। আমরা এখান থেকে শুরু করতে পারি। দ্যাট দ্য মেইন সোর্সেস অফ লং টার্ম ফাইন্যান্স উইদিন আ কোম্পানি আর দ্য ফার্স্ট বিং আমাদের ইকুইটি বা অর্ডিনারি শেয়ারস, এছাড়া প্রেফারেন্স শেয়ারস, এবং ফাইনালি আমাদের ডেট। সো যখনই আর কি আমরা এই রিটার্ন ডিমান্ড বাই ইনভেস্টর চিন্তা করব, তখন উই হ্যাভ টু থিঙ্ক অফ টু থিংস। দ্য ফার্স্ট থিং ইজ দ্য রিওয়ার্ড ইনভেস্টার্স ডিমান্ড ফর দ্য রিস্ক দে টেক ইন অ্যাডভান্সিং ফান্ডস টু দ্য ফার্ম, এবং ফাইনালি দ্য প্রিভেইলিং রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আমাকে দেখতে হবে যে ইফ দ্য ইনস্ট্রুমেন্ট যেটা আমি ইউজ করে ইনভেস্টমেন্ট উঠাচ্ছি, সেই ইনস্ট্রুমেন্টটা যদি মার্কেটে ইনভেস্টরদের কাছে অনেক বেশি রিস্কি লাগে, সেই ক্ষেত্রে ওরা রিটার্নটাও বেশি এক্সপেক্ট করবে। আর যদি ওদের কাছে মনে হয় যে না, রিস্কটা কম, তাহলে রিটার্ন কম দিলেও তাদেরকে চলবে। সো আমি যদি এই তিনটাকে নিয়ে ডিসকাস করি, সবচেয়ে বেশি রিস্কি কোনটা? ইকুইটি ইজ দ্য মোস্ট রিস্কি। এন্ড ওয়াই ইজ দ্যাট? বিকজ আজকে যখন কোম্পানি বন্ধ হয়ে যাবে, ফর এক্সাম্পল দ্য কোম্পানি শাটস ডাউন ইন দ্য নিয়ার ফিউচার, তখন কিন্তু সবার আগে টাকা পাবে কারা? যারা ডেট দিছিল কোম্পানি। তারপরে টাকা বেঁচে থাকলে টাকা পাবে হচ্ছে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সরা। এন্ড তারপরে যদি কোনো টাকা থেকে যায়, সেটা পাবে ইকুইটি শেয়ার হোল্ডার্সরা। তার মানে দে আর দ্য লাস্ট টু বি পেইড ওয়েন দ্য কোম্পানি ইজ ব্যাংকরাপ্ট। এখান থেকে তারা রিস্ক পাচ্ছে, একটা এক ধরনের রিস্ক তাদের বেড়ে যাচ্ছে। আর একটা হচ্ছে তাদের রিটার্নস। ওয়েন আ কোম্পানি ইজ অ্যাকচুয়ালি টেকিং আ লোন, তাদের যে ইন্টারেস্ট সেটা তাকে পে করতেই হবে। তার মানে যারা আছে কোম্পানিকে লোন দিচ্ছে, তারা কিন্তু ইন্টারেস্ট পাবেই। কোম্পানি প্রফিট করুক লস করুক, কোম্পানির ইন্টারেস্টটা সে পাবেই। এটা ফিক্সড অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট তার উপরে। আবার প্রেফারেন্স শেয়ারও মোটামুটি এরকম একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ডিভিডেন্ড তাকে দিতে হচ্ছে। বাট ইকুইটি শেয়ার হোল্ডার যারা, তারা কিন্তু কোম্পানি ডিভিডেন্ডটা পাচ্ছে কি ভ্যারিয়েবল, কোম্পানি ডিসক্রিপশন। আমরা চ্যাপ্টার নাম্বার 16 পড়ছি অলরেডি ডিভিডেন্ড পলিসি। হ্যাঁ, কোম্পানি ডিভিডেন্ড রেলেভেন্সি থিওরি ছিল, এমএনএম একটা ডিভিডেন্ড নন রেলেভেন্সি থিওরি ছিল। সো এই থিওরি অনুযায়ী বোঝাই যাচ্ছে যে ডিভিডেন্ড ইজ সামথিং দ্যাট ইজ সাবজেক্ট টু ডিসক্রিপশন, ম্যানেজমেন্ট ডিসক্রিপশন। হেন্স সবচেয়ে বেশি বলাই যায় সবচেয়ে বেশি রিস্ক নিচ্ছে হচ্ছে আমাদের ইকুইটি বা অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। হেন্স দ্য কস্ট অফ ক্যাপিটাল ফর দ্য ইকুইটি শেয়ার হোল্ডার্স, আমরা ক্যালকুলেশন করে দেখবো, উইল অলওয়েজ বি দ্য হাইয়েস্ট। ইকুইটি হোল্ডার্সদের যে রিটার্নটা আসবে, যে কস্ট অফ ক্যাপিটালটা আসবে, দ্যাট ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য হাইয়েস্ট। ওদের থেকে একটু কম থাকবে প্রেফারেন্স শেয়ার হোল্ডার্সদের, ওদের থেকে আরো কম থাকবে হচ্ছে ডেট হোল্ডার্স। এবং তারপরে একটা কথা বলছে, দ্য প্রিভেইলিং রিস্ক ফ্রি রিটার্ন অফ রেট অফ রিটার্ন। রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কোনটা? গভর্নমেন্ট সঞ্চয়পত্র, গভর্নমেন্ট বন্ডস, হ্যাঁ, গভর্নমেন্ট প্রাইস বন্ড, এগুলো যদি আজকে আমি ইনভেস্ট করি, সরকারের যে ইনভেস্টমেন্টের যে রিটার্ন গুলা ফ্রম দিস প্রাইস বন্ডস, দিস আর অ্যাজিউম টু বি রিস্ক ফ্রি। কেন রিস্ক ফ্রি বলা হচ্ছে? বিকজ গভর্নমেন্ট চেঞ্জ হতে পারে, বাট দ্য গভর্নমেন্ট উইল নেভার সে দ্যাট আই এম ব্যাংকরাপ্ট, আমি তোমাকে টাকা দেবো, হোপফুলি। সো এরকম সিচুয়েশনের মধ্যে আমরা বলতে পারি যে গভর্নমেন্টের যে ইনভেস্টমেন্টস গুলা, দে আর দ্য লিস্ট রিস্কি। তো ওদের রিটার্নটা সবচেয়ে কম থাকে। এখন মি অ্যাজ এ প্রাইভেট কোম্পানি, আমাকে মাথায় রাখতে হবে যে আমি তো একটা প্রাইভেট কোম্পানি, আই এম রিস্কি কম্পেয়ার টু দি গভর্নমেন্ট বন্ডস। সো গভর্নমেন্ট যে রিটার্নটা অফার করতেছে, তার থেকে একটু হলেও বেশি আমাকে অফার করতে হবে। সো আমাকে এই আর এফ, এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্নটাও মাথায় রাখতে হবে। সো আমি সামারাইজ করে ফেলি আবারও। আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যে কতটুকু কস্ট অফ ক্যাপিটাল আমরা বেয়ার করব। দ্য ফার্স্ট থিং ইজ দ্য অ্যামাউন্ট অফ রিস্ক দ্যাট আই এম গিভিং টুয়ার্ডস মাই ইনভেস্টার্স। ইফ আই এম পুটিং দেম ইনটু মাচ রিস্ক, আই হ্যাভ টু গিভ মোর রিটার্ন। এন্ড ফাইনালি আমাকে ওই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন যেটা, সেটাকে বিট করতে হবে। হ্যাঁ, সেটার থেকে বেশি অফার করতে হবে। তার থেকে কম অফার করলে মানুষ আমাকে কেন টাকা দিবে? দে ক্যান সিম্পলি গো অ্যান্ড ইনভেস্ট উইথ দ্য গভর্নমেন্ট। তো এই দুইটা জিনিস আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। This session will build on all this by looking at how a firm can identify their overall cost of finance using the technique below. So equity finance হইলে আমরা cost of equity বের করা শিখবো। আর যদি debt finance হয়,
তাহলে আমরা আইডেন্টিফাই করবো যে কি ধরনের ডেট ফাইন্যান্স এটা, এন্ড তারপরে সেই এক একটা ইনস্ট্রুমেন্ট, ডেট ইনস্ট্রুমেন্টের ফাইন্যান্স বের করা শিখবো। অল টুগেদার দুটাকে কম্বাইন করে আমরা একটা অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করবো। এই অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা কিন্তু আমরা যখন ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল করছিলাম, যখন আমরা এনপিভি বের করতাম, ওখানে একটা ডিসকাউন্ট রেট ইউজ করতাম, একটা কস্ট অফ ক্যাপিটাল বের করতাম। ওইটা হচ্ছে কোম্পানির কস্ট অফ ক্যাপিটাল। ওই কোম্পানির কস্ট অফ ক্যাপিটালটা বের করাই আমরা চেষ্টা করতেছি। কারণ কোম্পানি তো আসলে মাল্টিপল সোর্স অফ ফাইন্যান্স আছে। ও কিছু শেয়ারও বেচছে, কিছু লোনও নিছে, কিছু বন্ডস ইস্যু করছে, কিছু রিটেন আর্নিংস ইউজ করছে। এগুলার আমরা একটা কম্পাইল, একটা অ্যাভারেজে, ওয়েটেড অ্যাভারেজে একটা রেট বের করবো, এবং এই রেট দ্বারাই আমরা বিভিন্ন প্রজেক্ট গুলোকে ডিসকাউন্ট করে দেখবো ইজ ইট ওয়ার্থ ইট অর নট। সো ফার্স্ট থিং ইজ আমাদের দ্য কনসেপ্ট অফ ইকুইটির কেমনে ক্যালকুলেশন করবো। বা তার আগে একটা জিনিস মাথায় রাখবো, এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। The cost of each source of finance to the company can be equated with the return that the providers of finance investors are demanding on their investment. Basically, কেমনে বের করে এটা? This return can be expressed as a percentage, effectively as an interest rate that can be used as the overall measure of cost, i.e., the cost of money is the percentage return a firm needs to pay its investors. To calculate the return being demanded, we will assume that in a perfect market, market value of an investment equals to the present value of the expected future returns discounted at the investor's required rate of return. বেসিক্যালি একটা ইনস্ট্রুমেন্ট, আজকে কোম্পানির যে শেয়ার প্রাইস, আমরা যে সেকেন্ডারি মার্কেটের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল সেকেন্ডারি মার্কেটে আমরা যে শেয়ার প্রাইস দেখতেছি, ফর এক্সাম্পল দেখালো এবিসি লিমিটেড একটা কোম্পানি, ওটা শেয়ার প্রাইস 200 টাকা পার শেয়ার। 200 টাকা পার শেয়ার কি বোঝাচ্ছে? ইন ফাইন্যান্স ওয়ার্ল্ড 200 টাকা বোঝাচ্ছে হচ্ছে শেয়ার হোল্ডার্সরা ফিউচারে সারা জীবনে যত টাকা পাবে এই কোম্পানিতে ইনভেস্ট করে, দ্যাট ওইটার ভ্যালু মিনিমাম 200 টাকা। আচ্ছা মনে করো তুমি আজকে একটা কোম্পানি শেয়ার কিনছো 200 টাকা, একটা শেয়ারই কিনছো। এখন এই কোম্পানি থেকে তুমি রিটার্ন হিসেবে পাবা 190 টাকা, ইনভেস্ট করবা? করবা না। অ্যাটলিস্ট 200 টাকা তোমাকে আসতেই হবে ফেরত। গ্যারান্টি তো করবেন, এটা হাইপোথেটিক্যাল ওয়ার্ড। আমি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসবো, একটা মানে লামসাম একটা ভ্যালু থাকতেছে। বাট জিনিসটা ফাইন্যান্সের কনসেপ্টে যখনই আমরা কস্ট অফ ক্যাপিটাল বা কোনো একটা ইনস্ট্রুমেন্টের মার্কেট ভ্যালু বের করতে যাবো, এই কনসেপ্ট এখানে আসতে হবে। দ্য মার্কেট ভ্যালু অফ এন ইনস্ট্রুমেন্ট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ আউটফ্লোস। আজকে আমার ওই ব্যাটারে যে ইনভেস্ট করতেছে তারা যে কয়টা টাকা দিতে হবে, ওইটারই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে একটা মার্কেট। এন্ড ইন আ পারফেক্ট মার্কেট, এন্ড পারফেক্ট মার্কেট এক্সিস্ট করে না। অনেক সময় মানুষ 200 টাকা শেয়ার কিনা ধরা খায় না, খাচ্ছে তো। বাট হাইপোথেটিক্যালি, থিওরিটিক্যালি আমরা বলতে পারি যে একটা ইনস্ট্রুমেন্টের মার্কেট ভ্যালু সর্বোচ্চ কতটুকু হওয়া উচিত? প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ। সো মনে করো 5 বছরের যদি ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে 5 বছরের ক্যাশ ফ্লো গুলাকে আজকের দিনে ভ্যালুতে নিয়ে আসবা, তাহলে তোমার ইনস্ট্রুমেন্টের ভ্যালু বেড়ে আসবে। সারা জীবনের যদি মানে ইররিডিউমেবল কোন একটা ডেট হয়, তাহলে সারা জীবনের যে ক্যাশ ফ্লো গুলো আছে, সারা জীবন ধরে কতদিন ধরে করবো, আমরা তখন পারপিচুয়ালি ইউজ করবো। যে বছরে 100 টাকা করে দিতে হবে, তাহলে ডিভাইড বাই দ্য রেট, বাস বেড়ে যাবে। তো ইউজুয়ালি দ্য ফর্মুলা কি, আমি একটা যদি ফর্মুলা এখানে নিয়ে আসতে পারি যে, আচ্ছা ডেট রেশিও আমরা এটা দেখে নিবো। এখন আমরা শুরু করি এই পার্টটা, হুইচ ইজ এস্টিমেটিং দ্য কস্ট অফ ইকুইটি। সো আমি একটু ক্যালকুলেশন আমরা আসলে এখানে বেশি করবো ইন এক্সেল। প্রথমে দেখবো আমরা ক্যালকুলেটিং দ্য কস্ট অফ ইকুইটি। ইকুইটি শেয়ার হোল্ডারদের এগেইনস্ট আমার কস্ট কি? ইউজুয়ালি ডিভিডেন্ড যেটা দিচ্ছি আমরা। সো ক্যালকুলেটিং দ্য কস্ট অফ ইকুইটি, এটাকে বের করা যায় আবার দুই ভাবে। নাম্বার ওয়ান হচ্ছে ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল। এটা একটা মডেল আছে যেটা মানুষ ইউজ করতে পারে টু ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি। আর একটা মডেল হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, শর্টকাটে সিএপিএম। তো আমাদের এখনকার যে টপিকটা, প্রথমে আমরা শুরু করতেছি ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল দ্বারা। হোয়াট ইজ ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল? লেটস গো ব্যাক টু দ্য বুক अगेन। একটু আগে আমরা কি শিখলাম? যে প্রেজেন্ট ভ্যালু অফ এনি বা মার্কেট ভ্যালু অফ এনি ইনস্ট্রুমেন্ট, সেটা কি হবে? ফিউচার ভ্যালু, মানে প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। তার মানে আজকে একটা শেয়ার প্রাইসের মার্কেট ভ্যালু কত হওয়া উচিত? ইকুয়ালস টু ডিভিডেন্ড পাবে সামনে, ডিভাইডেড বাই দি ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইনভেস্টার্স কত চাহিদা করতেছে। টেকনিক্যালি স্পিকিং আমি এখানে একটু ফর্মুলাটা বড় করে লিখি, মার্কেট ভ্যালু অফ আ শেয়ার ইকুয়ালস টু ডিভিডেন্ডস পার ইয়ার, আমি যে ডিভিডেন্ডটা দিব, ডিভাইডেড বাই দি ইনভেস্টার্স রেট, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। আমি আগামীতে যে ডিভিডেন্ড গুলো দিব,
সেই ডিভিডেন্ড গুলো আছে প্রেজেন্ট ভ্যালু তো আনতে পারলে মার্কেট ভ্যালু পাবো। এখন আমরা কেন এই মডেলটা ইউজ করতেছি দেখো, ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই হচ্ছে কি আমি বের করার চেষ্টা করবো। ডিভিডেন্ড আমাকে কোশ্চেনে দিয়ে দিবে, মার্কেট ভ্যালু দিয়ে দিবে, আমরা এগুলাকে ক্রস চেক করে চেঞ্জ করে টাইপ চেঞ্জ করে আমরা বের করতে পারবো ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত। এই ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্নটাই তো আমার কস্ট অফ ইকুইটি। সো ইনভেস্টার্স রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কে একটা শর্টকাটে আমরা একটা জিনিস বলবো, এটাকে বলা হবে কেই, কস্ট অফ ইকুইটি। যদি এটা সিই হওয়া দরকার ছিল, বাট ফাইন্যান্সে পারলে এটাকে কেই বলতে পারবো না, বলতে হবে ইনফ্যাক্ট একটা টার্ম যেটা নর্মালি ফাইন্যান্সে ইউজ টু, কেই, কস্ট অফ ইকুইটি। সো আমি যদি এখন এটাকে ফর্মুলায় শর্টকাটে লিখে বলতে পারি এমভি ইকুয়ালস টু ডিভিডেন্ড ডিভাইডেড বাই কেই, তাই না ফর্মুলাটা? যারা অনলাইন আছে কারো কোনো কোশ্চেন আছে? গোলাম ভাই বুঝতে পারছি, তোফাজ্জল ভাই? জি স্যার। বুঝতে পারতেছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ ফিল ফ্রি একটু জিজ্ঞেস করবেন। আচ্ছা, বিভা কি বুঝতে পারছি? আসাদ ভাই তোমরা আচ্ছা, বুঝতে পারছি ভাই। ওকে। সো যদি আমি এখন এখানে একটু আসি, এখন আমাকে শেয়ার প্রাইস দেওয়া থাকবে, শেয়ার প্রাইস তো মার্কেটে রেডিলি অ্যাভেলেবেল, ডিভিডেন্ড কত থেকে বের করতে পারবো, বাস ডিভাইড করে দেবো। নতুন কোনো কোম্পানি আসছে, ও হচ্ছে ইয়ে করলো, সোর্সিং করলো, এরপর ওর তো নিজের একটা শেয়ার প্রাইস নির্ধারণ করতে হবে, আমার শেয়ার প্রাইস কত হওয়া উচিত। হ্যাঁ, তখন তুমি বলবে কতটুকু ডিভিডেন্ড দিবা, তুমি একটা ডিভিডেন্ড দিবা, ধরবা আমি এত টাকা ডিভিডেন্ড দিব মিনিমাম, ডিভাইড করে দিবা। আচ্ছা, বাকিরা কি দেয়? বাকিরা 20% দেয়, মানে ওদেরকেই, বাকি কম্পিটিটর যারা অলরেডি ব্যবসা করতেছে ওদের মনে করো কি 20%, তাহলে তুমি তোমার যা ডিভিডেন্ড দিবা ডিভাইড বাই দি 20%, তাহলে তুমি একটা হাইপোথেটিক্যাল মার্কেট ভ্যালু পাবা। মানে এটা কিন্তু তোমার পারফেক্ট যে হবে কোনো গ্যারেন্টি নেই, কারণ এটা পুরোটাই কি তোমার হাইপোথেটিক্যাল। তুমি ডিভিডেন্ড যদি এখন বেশি ধরো তাহলে বেশি আসতেও পারে, ঠিক আছে? সো এই জিনিসগুলো এরকমই হইতে পারে। গোয়িং ব্যাক টু দ্য বুক একটু, স্যার কে এর মানটা কি বের করতে হবে না দেয়া থাকবে? সরি বুঝিনি, গোলাম ভাইয়া আরো বলেন। মানে কে এর মানটা কি দেয়া থাকবে নাকি নিজেদের বের করতে এই হবে? মানটাই বের করতে হবে আমাকে। আমাকে যখন আমি কারণ আমার টার্গেটটা কি গোলাম ভাইয়া, আমাদের বের করতে হচ্ছে কস্ট অফ ইকুইটি। আমাকে মার্কেট ভ্যালু দিয়ে দিবে, আমাকে ডিভিডেন্ড দিয়ে দিবে, আমি সাইড চেঞ্জ চেঞ্জ করে কি করবো, কে এটা বের করে নেবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টার্গেট হচ্ছে আমার এটা। মানে ডিভিএম মডেলের প্রচন্ড লিমিটেশন আছে। ডিভিএম স্টেট দ্যাট ফিউচার ইনকাম স্ট্রিম ইজ এ ডিভিডেন্ড পেইড আউট বাই দ্য কোম্পানি। এই যে আমরা ডিভিডেন্ড ধরবো না এখানে একটা, এই ডিভিডেন্ড আমরা কি ধরতেছি, এটা কি 1 বছরের ডিভিডেন্ড? সারা জীবন এই ডিভিডেন্ড দিয়ে থাকবে। আচ্ছা, মানুষ ডিভিডেন্ড কম বেশি দেয় না, তার মানে আমি ডিভিএম, আমার যে ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল, এখানকার একটা লিমিটেশন আমরা পেয়ে গেলাম। ধরে নিচ্ছি যে ডিভিডেন্ড ইজ কনস্ট্যান্ট, এই সেম ডিভিডেন্ড দিয়ে আসতে থাকবে, এবং ডিভিডেন্ড গুলো পেইড ইন পারপিচুইটি, সারা জীবন ডিভিডেন্ড দিয়ে থাকবে, এই এমনই ডিভিডেন্ড দিতে থাকবে। আর একটা অ্যাজাম্পশন হচ্ছে the dividends will be constant, অথবা গ্রো করলে একটা ফিক্সড রেটে গ্রো করবে। Therefore share price equals to dividends paid in perpetuity discounted at the shareholders rate of return. তো সরকারের ফর্মুলা হচ্ছে যে এটা। এখন যদি আমি আরো টেকনিক্যাল হই, এমবির জায়গায় এটাকে বলা হবে পি নট, মাথায় রাখবো পি নট। পি নট মানে হচ্ছে আজকের মার্কেট ভ্যালু, প্রাইস টুডে। প্রাইস টুডে কে আমরা বলতেছি মার্কেট ভ্যালু ইকুয়ালস টু ডিভিডেন্ড ডিভাইডেড বাই কে। প্রথম একটু সময় নিয়ে বোঝাচ্ছি, পরে গুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে, ফাস্ট আগাইতে পারবো আমরা। সো একটা টেস্ট আন্ডারস্ট্যান্ডিং দিছে, ক্যালকুলেটর নিয়ে তাড়াতাড়ি করে ফেলি, এটা জাস্ট ফর্মুলার মধ্যে বসাবো। A company has paid a dividend of 30 cents for many years. The company expects to continue paying this dividend at this level in the future. সারা জীবন নাকি 30 cents করে দিয়ে যাবে। The company's current share price is $1.5. Calculate the cost of equity. কি আসে অ্যান্সার দেখেন তো? টোয়েন্টি পার্সেন্ট। কত কত? 20%। 20% বলতেছেন একজন। আচ্ছা, বাকিটা কি আসে? হ্যাঁ হ্যাঁ, 20 সেন্ট নাকি কি? 20 সেন্ট আসছে।
আবারও চিন্তা করো, দেখো এইটা করা যাবে না। 30 সেন্ট কিন্তু ডিভিডেন্ড, কিন্তু তুমি শেয়ার প্রাইস নেবে স্যার এটা ডলার, পার্সেন্টেজ হবে। মানে ডিভিডেন্ড নেবো সেন্টে আর শেয়ার প্রাইস নেবো ডলার, এটা করা যাবে না। তো আমাকে ধরতে হবে কি, ডিভিডেন্ড ধরবো কত, 0.30, আর শেয়ার প্রাইস ধরবো 1.5, আর নাহলে ওটা 30 নিচে 150 ধরো, 20% আসবে, ঠিক আছে। 20% ঠিক আছে, বাট ওই তো মানে এই এটা করা যাবে না। না আমি ব্যাপারটা কি বুঝতে পারছি, 30 ডিভাইডেড বাই 1.5 করলে কিন্তু অন্য অ্যান্সার আসবে। তো কে এই বের করা এত ইজি। কোশ্চেন ডিভিডেন্ড বলে দিয়েছে 30 সেন্ট, ও ডিভিডেন্ড ইয়েল, হ্যাঁ আচ্ছা। তাইলে এরপরে এখন আসি যে সারা জীবন তার ডিভিডেন্ড সেম থাকার কথাও না, এটা তো পসিবল না। প্রত্যেক বছর তো কোম্পানির টার্গেট থাকে ডিভিডেন্ড একটু বাড়াই দিবে। সো হোয়াট ইফ দের ইজ গ্রোথ? তো যখন ডিভিডেন্ডে গ্রোথ থাকবে তখন ফর্মুলাটা কিছু এরকম হয়ে যাবে, পি নট ইকুয়ালস, দেখো ডিভিডেন্ড ডিভাইড বাই আর ই তো আসবে, কে ওরা আর ই ডাকে, আপনাকে এই ডাকবো, একই কথাই। উপরে কি যাবে, ডিভিডেন্ড ইন্টু 1+g ডিভাইড বাই কে মাইনাস জি। আমরা পারপিচুইটি উইথ গ্রোথ করছিলাম চ্যাপ্টার নাম্বার 2 এর 3 এর দিকে, ওখানকার ফর্মুলাটা কিছু এরকম। সো আমরা একটু এখানে ফর্মুলা লিখে রাখি যে ডিভিএম উইথ গ্রোথ, ডিভিএম উইথ গ্রোথ যদি বলে, আমার কোশ্চেনে যদি ডিভিডেন্ডের গ্রোথও দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা এমনি কি করব, ফর্মুলাটা এরকম থাকবে, সাথে খালি আমরা ডিভিডেন্ড ইন্টু 1+g, জি মানে হচ্ছে দ্য রেট অফ গ্রোথ, নিচে কে মাইনাস জি করে দিই। সেটা কোশ্চেন করি। আচ্ছা, এখন বুঝবো কেমনে, কোশ্চেনে অনেক সময় কিন্তু কনফিউশন থাকতে পারে। কি বলতেছে দেখো, পিকো হ্যাজ জাস্ট পেড আ ডিভিডেন্ড অফ 10 সেন্ট, shareholders expect dividends to grow at 7% per annum. Pico's current share price is 2.05, তারপরে এখানে 7% বলে দিচ্ছে, এবং সামনে বছর থেকে কিন্তু গ্রোথ হবে। এই 10 সেন্টস এর মধ্যে কিন্তু গ্রোথ ছিল না। তাহলে যদি ফর্মুলার মধ্যে বসানোর চেষ্টা করি, পি নট কত, এখন কারেন্ট শেয়ার প্রাইস কত, 2.05, ডিভিডেন্ড কত 0.10, জি কত 1, 107। আর নিচে কি আছে 0.07। এখন এই পুরাটারে নিয়ে আসবো এদিকে, এটা নিচে নামাই দিই। তাহলে আমরা ব্যাপারটা এভাবে বলতে পারি না যে কে ইকুয়ালস টু 0.10 ইন্টু 1.07 ডিভাইডেড বাই 2.05 করে যাই আসবে না কেন, এটার সাথে যোগ করে দিব কি, প্লাস 0.07, কারণ এটা চলে যাচ্ছে এদিকে, কেই রেখে দে, আবার যখন 0.07 থেকে সাইড চেঞ্জ করতাম প্লাস হয়ে যাবে, আর নিচে তো 2.5 নিয়ে আসছিলাম, 0.5 নিয়ে আসছে। স্যার 0.07 এর মানটা মাইনাস থাকবে না? কোনটা মাইনাস থাকবে? এই যে 0.07 যেটা কে পাশে যেটা। এই যে এটা এটা, হ্যাঁ 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 একটু খেয়াল করে দেখেন, আমি সেখানে ব্রেকডাউনটা দিই আবার। আমরা যখন সাইড চেঞ্জ প্লাস করবো হয়ে যাচ্ছে। কি হবে সিনারিও, কেই মাইনাস 0.07, আর এখানে চলে আসবে ও 2.05। আচ্ছা, আপনি একসাথে করছেন। তো কে টিকে কে এর মতো লিখে দিলে 0.07 ওদিক চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে, জি জি স্যার। এটাই আর কি। তো কে কত আসতেছে এখানে, যদি আমি সলভ করি 12.22। 12.2 বা রাউন্ডিং 2 ডেসিমাল প্লেস লিস্ট রাখবেন, 12.22%। তারপর আমরা শিখতে পারছি যে ডিভিডেন্ড ভ্যালুয়েশন মডেল ইউজ করে কেমনে কে বের করতে পারে, গ্রোথ থাকলে কেমন বের করতে পারে সেটাও শিখছি। আশা করি কারো কোনো কোশ্চেন নেই, থাকলে প্লিজ করবেন। আচ্ছা মুভিং অন। পারপিচুইটির কথা কি যেন বলছিলেন? কোনটা কোনটা? ওই যে পারপিচুইটি। আচ্ছা এই যে এই ফর্মুলা, এটা কিসের ফর্মুলা, পারপিচুইটি ফর্মুলা না? ও আচ্ছা, এটার কথা বলছিলেন। এগুলো তিনটাই তো পারপিচুইটি ফর্মুলা, যা জীবন আসবে কি করি আমরা, যখন আর জীবনের ক্যাশ ফ্লো গুলাকে তো পারপিচুইটি বলি, বের করি কেন, ক্যাশ ফ্লো ডিভাইড বাই আর। এখানে আমাদের ক্যাশ ফ্লো কি, ডিভিডেন্ড, এখানে আমার আরটা কি, কে। ওকে, সো অ্যাটলিস্ট সেটা বের করছে থিওরি, মানে এটা না বের করলে কেমনে কষ্ট করে বের করতাম আমরা। হ্যাঁ এখানে অনেক লিমিটেশন আছে, ঠিক আছে, সিএপি মডেল করবো, ওখানেও অনেক লিমিটেশন আছে, বাট ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে সিন্স ইউ আর ওয়ার্কিং উইথ দ্য ফিউচার, এখানে আমার কোনো একটা থিওরি আছে
ওইটার কাছাকাছি যদি অ্যাজাম্পশন করতে পারি কিছু একটা, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। পারফেকশন ভাই জীবনও পাবো না, এটা সম্ভব না। সো ডিভিএম এর নিচে যেটা আছে, হ্যাঁ, এটা একটু করেন তো, ম্যানুয়ালি করেন, মানে ক্যালকুলেটর দরকার করেন, করে আমাকে ট্রান্সলেট বলেন। The company has recently paid a dividend of 0.23 per share. The current share price is 3.45. Growth rate বলে দিচ্ছেন 3%, 9.87 আসবে 9.87। দেখি বাকি দিন কি আসে, 9.87। কত আছে? আসাদ ভাই, গোলাম ভাই, কি খবর? কারেন্ট শেয়ার প্রাইস কত? 3.45। করো করো করো। আচ্ছা, 9.87। কি সমস্যা? ওকে, এরপরেরটা আমি একটু আগাই। Now, note how the terms KE, the shareholders required return, and KE, the cost of equity, can be used interchangeably. Don't let this terminology put you off. বইতে কি করছো ওরা, একসময় আরই বলে, একবার কেই বলে, তো তুমি কনস্ট্যান্ট থাকো, অ্যাটলিস্ট কেই বলবা, আরই মানে কেই, বুঝছো? সো হোয়াট ইজ কেই, দেখো এখন দেখতে হবে দ্য এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস মানে, এক্স ডিভিডেন্ড ওয়ার্ডটা মানে হচ্ছে ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পরের যে শেয়ার প্রাইস। আমাদের এখানে যে একটা মার্কেট ভ্যালু দিচ্ছে না বারবার, এগুলো কিন্তু এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। খেয়াল করে দেখো প্রত্যেকটা কোশ্চেনে কি বলছে, আর কোম্পানি হ্যাজ রিসেন্টলি পেড এ ডিভিডেন্ড অফ 0.23, ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, এখন মার্কেট প্রাইস 3.4। উপরের কোশ্চেনে কি বলতো, হ্যাজ জাস্ট পেড এ ডিভিডেন্ড। এর উপরে কোশ্চেন কি বলছিল, হ্যাজ পেড এ ডিভিডেন্ড। ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পরের যে শেয়ার প্রাইসটা, এটাকেই বলা হয় এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। তো কেন আমাদের এটা কনসার্ন করতেছি, ব্যাপারটা হচ্ছে কি, যখন কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, তখন কোম্পানির শেয়ার হোল্ডার বাড়ার মানে হওয়ার তোমার ইচ্ছা বাড়ে, যে না আমি যদি এখন কোম্পানির শেয়ার হোল্ডার হইতে পারি, তাহলে কোম্পানি যখন ডিভিডেন্ড দিবে তখন আমি ডিভিডেন্ড পাবো। তো তখন স্টক মার্কেটে ইট ইজ এ গুড কোম্পানি, ডিভিডেন্ড ডিক্লেয়ারের পরে কি হয়, বাই প্রেসার বেড়ে যায়, মানুষ অনেক কিনতে চায়। তো মানুষ যখন অনেক বেশি কিনতে চাবে, তখন স্টক মার্কেটের শেয়ার প্রাইস কি হবে, বেড়ে যাবে। বাট দ্য মোমেন্ট ডিভিডেন্ড দিয়ে দিবে, সাথে সাথে মানুষজন সেল করে ফেলে, তখন শেয়ার প্রাইসটা আবার ড্রপ করে দেয়। তার মানে ডিভিডেন্ড দেওয়ার আগের মুহূর্ত যেটা, সেটা কিন্তু অনেক ইনফ্লেটেড একটা শেয়ার প্রাইস। এই ইনফ্লেটেড শেয়ার প্রাইস দ্বারা আমি আমাকে এইটা বের করা উচিত হবে, আমাকে বের করতে হবে কোনটা, এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এখন কোশ্চেনে যদি আমাকে কোনো সময় এরকম এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস না দেয়, তাহলে আমাকে বের করে নিতে হবে। তো বের করে নিব কি ফর্মুলা, কিউমুলেটিভ শেয়ার প্রাইস, এটাকেই বলা হয় কিউমুলেটিভ শেয়ার প্রাইস, বা এটাকে বলা হয় কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস। হ্যাঁ, না আমাকে ডিরেক্ট হচ্ছে কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস দিয়ে দিবে, মানে এখনো ডিভিডেন্ড দেয় নাই, দিবে সামনে। এরকম যদি সিনারিও থাকে, তখন আমরা কি করব, এখানে লিখলাম, এদিক যাবে। তখন আমরা এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস বের করার জন্য একটা ফর্মুলা ইউজ করব, এন্ড দ্য ফর্মুলা ইজ, আবার এটা থিওরিটিক্যাল একটা জিনিস, যে কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস যেটা, এখান থেকে বাদ দিয়ে দিব ডিভিডেন্ড পার শেয়ার। এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস বের করবো কেমনে, এখন তো শেয়ার প্রাইস আছে, এখান থেকে 0 ডিভিডেন্ড দিব, সেই অ্যামাউন্টটা বাদ দিব। আবারও থিওরিটিক্যালি, যে আমার এখন যে শেয়ার প্রাইস আছে, এখন ডিভিডেন্ড দিই নেই,
ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পরে এই প্রাইসটাই বাদ করে যাবে, তাইলেই পাবো আমরা এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এটা অনেকটা ডিভিডেন্ড সহ এবং ডিভিডেন্ড ছাড়া, মানে এরকম ব্যাপারটা। হ্যাঁ, একটা অ্যাজাম্পশন আর কিছুই না, সিম্পল একটা অ্যাজাম্পশন যে মানুষ তো এই ডিভিডেন্ডের জন্যই কিনছে, ডিভিডেন্ড যখন পাই গেছে তখন তো ছেড়ে দিবে, তাহলে কতটুকু ভ্যালু ড্রপ করবে, ডিভিডেন্ডের ভ্যালুটা ড্রপ করবে, বুঝছেন এই আর কি। সো আমাদেরকে এটা বের করে নিতে হবে যদি কোশ্চেন আমাকে না দেয়। সো দেখেন একটা কোশ্চেন আছে, ইনফ্যাক্ট এই দুটাই নিয়েছি, দুটাই লাগবে। সো এখানে বলতেছে কিভাবে নম্বর 4টাকে করি। The current share price is 140 cents and the dividend of 8 cents is due to be paid short. তার মানে এটাকে আমার এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস দিছে না, এটা আমাকে কাম ডিভিডেন্ড দিছে, তাহলে আমি এক্স ডিভিডেন্ডটা বের করে নিব। 132 সেন্ট। বাস যা আসবে তাই। আমি সুন্দর করে 140 সেন্টস থেকে বাদ দিয়ে দিব 0.08, সরি 8 সেন্টস, তাহলে আমি পাবো হচ্ছে 132 সেন্টস বা $1.32। এটা আমাকে বের করে নিতে হইতে পারে। কেন? কারণ এর পরের কোশ্চেনে দেখো, ডি কোম্পানি ইজ অ্যাবাউট টু পে আ ডিভিডেন্ড অফ 15 সেন্টস, দিছে এখনো দেয় নাই তো। Shareholders expect the dividend to grow at 6% per annum. The company's current share price is 1.25. এরকম কোশ্চেন পাইলে আগে আমাকে এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইসটা বের করে নিতে হবে। তাহলে এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস ইকুয়ালস টু 1.25 মাইনাস 0.15, তাহলে $1.10 হচ্ছে আমাদের এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এবার আমরা চলে যাবো আমাদের সেই আগের ফর্মুলায়, যে পি নট এখন বসাতে পারি আমরা 1.10, ডিভিডেন্ড তারা দিবে সামনে বলতেছে কত 0.15, গ্রোথ করবে কত টাকা দ্বারা, কত রেট 0.06, আর নিচে হচ্ছে 0.06। এটা সলভ করলে উই উইল হ্যাভ আবার কেই 0.15 ইন্টু 1.06 ডিভাইডেড বাই 1.10 প্লাস 0.06, তাহলে দেখো 20.45% আসছে। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? প্রথমে শিখলাম হচ্ছে কেমনে কেই বের করে, সিম্পল। তারপরে দেখলাম গ্রোথ সহ কি করে, তারপরে দেখলাম কি এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস বের করে কেমনে করে। কি খুব বেশি হার্ড লাগতেছে? মজার জিনিস, এগুলো ইজি জিনিস, প্র্যাকটিস করলেই ধরে ফেলতে হবে। আচ্ছা, এখন নেক্সট যেটা তার আরো পেঁচাতে পারে সেটা হচ্ছে এতক্ষণ কোশ্চেনে আর কি পেঁচাতে পারে বলতো? শেয়ার হোল্ডার এক্সপেক্ট ডিভিডেন্ড কত বলে দিচ্ছে, শেয়ার প্রাইস বলে দিচ্ছে, এক্স ডিভিডেন্ড বের করতে হবে। নেক্সট থিং যেটা তারা পেঁচাতে পারে, গ্রোথ তোমাকে দিবে না, গ্রোথ তোমাকে বের করে দিতে হবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনে গ্রোথ বলে দিছিল না 6%, উপরে ছিল তোমার 3%, হোয়াটএভার, মানে আমাকে অন্যান্য কোশ্চেন গুলোতে বলে দিত। আমাকে এরকম সিচুয়েশন আসতে পারে যেখানে আমাকে গ্রোথ হয়তো নিজেই বের করে নিতে হবে, তারপরে ওই রেটটা এখানে ফেলায় কাছে শেষ হবে। তো কেই বের করার জন্য মনে করি 4 থেকে 5 মার্ক থাকে, কারণ অনেকগুলো ওয়ার্কিং করতে হইতে পারে। সো হাউ টু ক্যালকুলেট গ্রোথ, লেটস গো টু দ্য বুক, একটু পড়ে আসি। এস্টিমেটিং গ্রোথ, দেয়ার আর টু ওয়েজ অফ ক্যালকুলেটিং গ্রোথ। তোমাকে ইনফরমেশন যা দিবে সেখান থেকে ইউ হ্যাভ টু ডিসাইড যে হুইচ মেথড টু ইউজ। হ্যাঁ, আমার যদি ইনফরমেশন দেওয়া থাকে কোন একটা পার্টিকুলার মডেলের, তাহলে আমি সেটাই ইউজ করতে হবে। দুইটাই দেওয়া থাকবে এরকম আসমান তো হয় না। আবার অনেক সময় দিছে, বাট দুইটা মডেলের কোন একটা মডেল থাকে, কোন একটা কিছু দেয় নাই, খামোখা টাইম নষ্ট করবা, পরে দেখবা আয় হ্যাঁ এটা এই জিনিসই দেয় নাই, তখন ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্য আদার মডেল। সো যদি আমরা আসি গ্রোথ ফর ডিভিএম, এটা বের করার আবার দুইটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে পাস্ট ডিভিডেন্ড ট্রেন্ড অ্যানালাইসিস। যদি ব্যবসায় প্রথম বছর হয় তাইলে ভাই এই পাস্ট ডিভিডেন্ড ট্রেন্ড অ্যানালাইসিস করতে হবে, কিন্তু যদি ব্যবসার একটা পাস্ট রেকর্ড থাকে সেখান থেকে দেখতে পারি আগের বছরগুলো কোম্পানি কিরকম গ্রোথ দিছে, আগের বছর যেরকম গ্রোথ দিছে উই ক্যান অলওয়েজ অ্যাজিউম দ্যাট এই সেম লেভেলেই গ্রোথ দিবে সামনে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ ডুইং ইট। আর এটাকে বলা হয় গর্ডনস গ্রোথ মডেল। সো গর্ডনস গ্রোথ মডেল একটা আছে, একটা পাস্ট ডিভিডেন্ড ট্রেন্ড অ্যানালাইসিস আছে। এখন যে ইনফরমেশন দিবে আমাকে সেটা ইউজ করতে হবে। লেটস স্টার্ট উইথ পাস্ট ডিভিডেন্ড ট্রেন্ড অ্যানালাইসিস ফার্স্ট, যে কেমনে আমরা গ্রোথ বের করব ইউজিং দিস পার্টিকুলার
মডেল। সো পাঁচ ডিভিডেন্ডের জন্য একটা ফর্মুলা আছে, ইউ ক্যান ইউজ দিস পার্টিকুলার ফর্মুলা অথবা এটা ফর্মুলা, আমি বলবো এটা ইউজ করাটা ওয়াইজ হবে। হ্যাঁ, যে ব্র্যাকেটের মধ্যে ডি নট ডিভাইড বাই ডিভিডেন্ড এন ইয়ার্স অ্যাগো। ডি নট মানে কি, এই বছরের ডিভিডেন্ড ডিভাইডেড বাই কয় কয় বছর আগের ডিভিডেন্ড, মানে সেটা তুমি চিন্তা করো 5 বছর আগের ডিভিডেন্ড, তাহলে এখানে 5 বছর আগের ডিভিডেন্ডটা বসাবা, ডিভাইডেড বাই 1/n, এর মানে হচ্ছে কয় বছর আগে, 5 বছর, তাহলে 1/4 -1। হ্যাঁ, এটাকে বলা ডি হয়, নোট মানে কি এই বছরের ডিভিডেন্ড লাস্ট যে ডিভিডেন্ডটা দেওয়া হয়েছে? সরি সরি বুঝিনি। ডি নোটটা কি লাস্ট ডিভিডেন্ড যেটা দেওয়া হয়েছে এটা না? না, লাস্ট ইয়ারে দিলে তো আপনার, শুনেন, যত মানে বেশি ডিভিডেন্ড নেবেন তত বেশি আপনি আরো অ্যাকুরেট গ্রোথটা পাবেন। লাস্ট ইয়ারটা নিতে ডি পারেন, নোট তাহলে তবে আর ডি ওয়ান বলতে তো নেক্সট ইয়ার ডিভিডেন্ড যেটা বোঝায় সেটা হচ্ছে ডি ওয়ান বোঝায়, তাহলে তো ডি নোট মানে প্রেজেন্ট ডিভিডেন্ড বলতে লাস্ট ইয়ার মানে সর্বশেষ যেটা দেওয়া হয়েছে আর কি এইমাত্র। না না না, এভাবে করা যাবে না, আমাকে লেটে যত পিসে যাইতে পারে তত ভালো, কারণ এই ফর্মুলাটা কিন্তু খালি নর্মাল গ্রোথ মানে কতটুকু চেঞ্জ অফ ডিভিডেন্ড সেটা কিন্তু না, এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল গ্রোথ বের করা, জিওমেট্রিক্যাল ইনক্রিজ বের করা। এখানে ওরা অ্যাভারেজে মানে বের করে নিবে ফর্মুলার মাধ্যমে যে মানে পার ইয়ার অ্যাভারেজে কতটুকু গ্রোথ হয়েছে। এখন কোনো বছর 6% হয়েছে, কোনো বছর 3% হয়েছে, কোনো বছর 10% হয়েছে। দিস মডেল, দিস জিওমেট্রিক্যাল অ্যাভারেজ মেথড বের করার যে ফর্মুলাটা আছে, দিস ইজ কেপেবল অফ গিভিং আস অ্যান অ্যাভারেজ রেট অফ অল দিস ইয়ার্স। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি, করলেই বুঝতে পারবেন। দেখেন এখানে টি বাই নাম্বার 6টা আমরা করি, লেটস সি বুঝি কিনা। আমরা ইউজ করবো পাঁচ ডিভিডেন্ড অ্যানালাইসিস। A company pays a dividend of 32 cents. 5 years ago, the dividend was 20 cents. তো আমাকে বলছে জিটা বের করতে, তাহলে জি ইকুয়ালস টু, আমাদের একটা ফর্মুলা ছিল মাত্র দেখলাম, এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব। জি ইকুয়ালস টু ডি নট ডিভাইড বাই ডিভিডেন্ড n years ago টু দি পাওয়ার 1/n - 1। সো জি ইকুয়ালস টু ডিভিডেন্ড এখন কত, এবছর ডিভিডেন্ড দিবে কত, কারেন্টলি পেস কত, 32 সেন্টস, তো 32 ডিভাইডেড বাই ডিভিডেন্ড n years ago, 5 বছর আগে কত ছিল, 20, টু দি পাওয়ার কি করতে বলছিল, 1/n। আচ্ছা, and 1/n মানে কি, 1/5। 1/5 লাস্টে -1। এবং এটা ব্র্যাকেট গুলো ঠিক মতো ক্লোজ করতে হবে, না উল্টাপাল্টা আসবে। তাহলে জি ইকুয়ালস টু, এই যে 9.8%, তো এটাকে রাউন্ড করে নিয়ে এটা 10% বলতে পারে। তো দেখেন 20, আমি কিন্তু 20 থেকে 32 ডিরেক্ট গ্রোথ বের করে নিই। নর্মাল এই 5 বছরের গ্রোথ যদি বের করতে যান ডিরেক্ট, এটা কি 10% আসতো? কত গ্রো করছে, 20 আর 32 মধ্যে ডিফারেন্স চিন্তা করি, 12 ডিভাইড বাই 20 ইন্টু 100 যদি করি, আমার 60% গ্রোথ হয়েছে। আমি আমি বের করতেছি কি 5 বছরে হাইপোথেটিক্যালি কত গ্রোথ করছে, এভারেজে 10% গ্রোথ করছে, তাহলে ফিউচারেও আমার 10% গ্রোথ করবে। যেমন আমরা এর পরের কোশ্চেন একটু দেখি, যদি কোনো স্টার্টআপ হয় তাহলে পাবা না, আমি প্রথমে বলে দিয়েছিলাম ব্যবসার প্রথম বছর যদি হয় তোমার, তাহলে তুমি এই মডেল ইউজ করতে পারো, বাট হ্যাঁ অত্যন্ত ডিফিকাল্ট, তখন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ ইউজ করবা। বাট ইন্ডাস্ট্রি যেমন পারফর্ম করে তুমি কি অমনি পারফর্ম করবা, ইউ হ্যাভ টু হ্যাভ আদার রিজন। শোনো, এখানে তুমি যাই ইউজ করবা করো, অ্যাজাম্পশন গুলোকে তোমার জাস্টিফাই করতে হবে ইন দ্য রিয়েল ফাইন্যান্স ওয়ার্ল্ড, যে আমি এই কারণে এটা ধরছি, বা রিয়েল লাইফে চিন্তা করি, আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করি, ডি নট পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, জি পাইলে, আচ্ছা জি পাওয়ার পরে তুমি এই মডেল ইউজ করবে, রাইট? ডিভিডেন্ড কত দিবেন, এটা কি মানে মুখে কথা, কত টাকা ডিভিডেন্ড দিবেন বের করে দিব? তাহলে এখানে আমরা আবার কিন্তু দেখো একটু কিন্তু আবার পাস্ট দেখতে হবে, যে আমি আজ পর্যন্ত ডিভিডেন্ড কিরকম দিচ্ছি, তো তোমাকে জাস্টিফাই করতে হবে, এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করা যাবে। তাহলে রেজাল্ট পাবে। হ্যাঁ, কিন্তু অনেক অ্যাজাম্পশন করতে, তুমি একটা জিনিস বের করার জন্য ইউ আর গোয়িং থ্রু আ লট অফ অ্যাজাম্পশনস। আচ্ছা, এরপরের কোশ্চেন যেটা বলতেছিলাম, টিওয়াইও নাম্বার 7, এখানে দেখেন আমাকে কয়েক বছরের রেকর্ড দিয়ে দিচ্ছে। তো আবার এই সেম ফর্মুলা ইউজ করবো, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আমি একটু পাশে করি, হ্যাঁ, বুঝার সাথে। The company has paid the following dividends per share over the last 5 years.
2010 সালে 10% সেন্স, 11 সালে 11 সেন্স, 12.5, 13.6, 14.5। এখন দিস ইজ দ্য লেটেস্ট ইয়ার, অবভিয়াসলি 2014 সালে 14.5 দিছে, তাহলে আমি ফর্মুলার মধ্যে বসাই, এখানে আসবে হচ্ছে 14.5। আর এন ইয়ার্স দেখো, এন ইয়ার্স একদম লাস্টটা, আমি যত বেশি পুরানো নিতে পারবো তত আমার অ্যাকুরেসি বাড়বে আপনাকে। তো আমি এখানে ধরবো 10, টু দি পাওয়ার কত করবো, কয় বছর আগের কথা এটা? 5 না 5, এটা 4। 4 কয়বার বছর আগে। করছে? 1 2 3 4। সেটা যদি এখন আমি সলভ করি, আবার ওই 10% দিয়ে আসছে। হ্যাঁ, এটা বেশ। এখন যদি গত বছরের সাথে কম্পেয়ার করো, জাস্ট আমি ফর দ্য সেক অফ ডুইং ইট আসলে করে দেখি যে 14.5 এর জায়গায় একটা 14.5 থাকবে ইন্ডেক্স নাম্বারের মধ্যে, কিন্তু এটাকে বলা হয় জিওমেট্রিক্যাল মিন। এটা অ্যাভারেজের একটা গ্রোথ বের করে। আচ্ছা, তুমি যদি গত বছর এটা করতে 14.5 ডিভাইড বাই 13.6, যদি পাওয়ার গ্রোথ কয়বার, একবার, সেম আসতো না। এনিওয়ে, সো এই হচ্ছে আর কি আমাদের গ্রোথ বের করা। সো একবার গ্রোথ যখন বের করে ফেলতে পারবো, তারপরে আমার ওই কেই মেই এক্সিবিটেড ব্যাট বের করে আমাদের যা করার। নেক্সট কি, নেক্সট হচ্ছে দ্য গর্ডনস গ্রোথ মডেল। এটার নামটা হচ্ছে দ্য আর্নিংস রিটেনশন মডেল। আর্নিংস রিটেনশন মডেল, তো এটার ফর্মুলাটা খুবই ইজি। ফর্মুলাটা হচ্ছে জি ইকুয়ালস টু বি আর ই। দেখেন একটু যাই, গর্ডনস গ্রোথ মডেল শুরু করতেছি আমরা। জি ইকুয়ালস টু বি ইন্টু আর ই। দেখো ওরা, আমি কেন বলছি কে এটা ইউজ করতে, কারণ এখানে দেখো আর ই বলছে না, উপরে কে কি ওর আর ই রাখে, এখানে কিন্তু সেই এটা এটা কিন্তু সেই আর ইটা না, এটা ডিফারেন্ট আর ই। সেই জন্য বলছি কস্ট অফ ক্যাপিটালকে কে রাখবা, এখানে আর ই রাখতে পারো। হোয়াট ইজ বি এন্ড হোয়াট ইজ আর ই? আর ই হচ্ছে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এখানে লিখে দিই আর ই ইকুয়ালস টু অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। আমরা শুরুর থেকে পড়ছিলাম না এ আর, অন ইকুইটি। এআরআর করছিলাম শুরুর দিকে, অথবা এখানে ইউ ক্যান ইভেন ইউজ আরওআই, এখানে ইউ ক্যান ইউজ আরওসিই, মানে কোম্পানির আরওসি, কোম্পানির আরওআই, কোম্পানির এআরআর, হোয়াট এভার ইজ গিভেন ইন দ্য কোশ্চেন। মানে কোম্পানি নর্মালি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করে কয় টাকা ফেরত পায়, এটাই তো তোমার আরওসি বোঝায় নাকি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, তো বি কি, বি হচ্ছে দ্য রিটেনশন রেট বা রেট অফ রিটেনশন, রেট অফ রিটেনশন অফ ডিভিডেন্ড। কত টাকা ডিভিডেন্ড আমি দিই না দিই, আমি রেখে দিই, কতটুকু ডিভিডেন্ড রিটেইন করি। আচ্ছা, ডিভিডেন্ড দেয় থেকে কোম্পানি আর্নিংস থেকে। রিটেইন আর্নিংস থেকে, প্রফিট থেকে ডিভিডেন্ড দিয়ে দেয় না, রিটেইন আর্নিংস থেকে। এখন রিটেইন আর্নিংস এর মধ্যে 100 টাকা আছে, আমি ডিভিডেন্ড দিতে 20 টাকা, আমি চাইলে তো পুরো 100 টাকা দিতে পারতাম, বাট আমি দিতে 20 টাকা, 80 টাকা কি করছি, রিটেইন করছি। তাহলে 80 আউট অফ 100 করলে আমার রিটেনশন রেট কত, 80%। 80% ইন্টু এআরআর, আমি যে রিটেইন করছি এটাকে ইনভেস্ট করে আমার কত টাকা বেড়ে যাচ্ছে, এটাই হচ্ছে growth। which is even more practical compared to the past dividend analysis। এটা আরো বেশি প্র্যাকটিক্যাল আমার কাছে মনে হয় গর্ডন গ্রোথ মডেলটা। সেটা অঙ্ক করি দেখি। আচ্ছা, এটার থেকে এটা বেটার হবে। এখানে মজার কাজ করছে, এখানে বলছে একদম ডিরেক্ট বের করতে কস্ট অফ ইকুইটি, কিন্তু এই কস্ট অফ ইকুইটি বের করার জন্য আমাকে সব কিছু করতে হবে। খেয়াল করে দেখো কোশ্চেনটা পড়ি। A company is about to pay an ordinary dividend of 16 cents। প্রথম ধাক্কা এখানেই খাবা, about to pay বলছে দিছে, তাহলে এখন যে কারেন্ট শেয়ার প্রাইসটা আছে এটা কি এক্সিবিটেড শেয়ার প্রাইস না, তাহলে ফার্স্ট থিং ফার্স্ট আমার এক্সিবিটেড শেয়ার প্রাইস বের করতে হবে। সো এক্সিবিটেড শেয়ার প্রাইস কত হবে সেটা আমি এখানে লিখে রাখবো। কি বলছে, কোম্পানি কারেন্ট শেয়ার প্রাইস কত, 200, তাহলে $2 ধরতে পারি, মাইনাস 184 হবে then। তাহলে 1.84 হবে। গুড। এখন আমার লাগবে কি, গ্রোথটা লাগবে। গ্রোথ বের করার জন্য আমি কি ডিভিএম এর কোনটা ইউজ করব, পাস্ট ট্রেন্ড নাকি গর্ডনস গ্রোথ মডেল? গর্ডনস গ্রোথ মডেল। তো আগে আমরা তাহলে এখানে এখন আবার দেখাবো যে গ্রোথ ইউজিং গর্ডনস, কোন মডেল ইউজ করলাম সেটা আমি বলে দিচ্ছি। এন্ড দ্য মডেল ইজ বি ইন্টু আর ই।
তো বি কত আমার? 20%। না, 20% অফ আর্নিংস আর পেইড আউট অ্যাজ ডিভিডেন্ড। তার মানে 80% হচ্ছে আমার আর্নিং, এই রিটেনশন। আপনার অনেক সময় বলেই দেবে রিটেন করে 80%। বি কেয়ারফুল অফ দ্য ওয়ার্ডিং। 20% ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়, তার মানে কি ভাইয়া বাকিটা রয়ে যাচ্ছে না, তাহলে 80% হচ্ছে আমাদের রিটেনশন। রিটেনশন রেশিও। এটাকে আমি ইনভেস্ট করে আমার নর্মালি বিজনেসের ROI কত? 12.5। তাহলে 80 টাকা যদি টেকনিক্যালি ইনভেস্ট করি, এই 12.5% টাকা আমার এক্সট্রা আসবে। কত আসবে? আরো 10 টাকা বেশি আসবে। পার্সেন্টেজে নিয়ে গেলে ওই দেখো গ্রোথ তোমার 10%ই আসবে। সো টেকনিক্যালি বলতে পারি আমরা যে ওদের গ্রোথ হচ্ছে 10%। তাহলে এখন আমাদের মোটামুটি ইনফরমেশন চলে আসছে হাতে। নাও উই ক্যান ডু ইট। এখানে তাহলে আমি ধরবো কত? এই যে 1.84। ডিভিডেন্ড দিবে কত বলছিল? 16 সেন্ট। তাহলে এখানে ধরবো আমরা 16। গ্রোথ এবার ধরে নিব আমরা কি 10, যেটা আমরাই বের করছি, কে মাইনাস 0.10। এটাকে সলভ করলে 0.16 ইন্টু 10 ডিভাইড বাই 1.84 প্লাস 0.1। 19.57 আমাদের কে এইটা আসছে। আর একটা পিস অফ অ্যাডভাইস মাথায় রাখবো, যদি এটা কোনো গ্যারেন্টি না কিছুই না, বাট কস্ট অফ ইকুইটিটা ইউজুয়ালি শুড বি সামওয়্যার অ্যারাউন্ড 15 থেকে 22%, 20% এরকমের মধ্যেই আসে। মানে থিওরিটিক্যালিও রিয়েল লাইফ এরকমই হয় কাছাকাছি। এর জন্যই তো মডেল এখনো বেঁচে আছে। তো তুমি যদি ক্যালকুলেশন করে দেখো, তোমার আস্তে আস্তে মনে করো 11% বা 8% বা 9%, প্রবলেম ভুল করছে। কারণ কস্ট অফ ইকুইটি, ইকুইটি হোল্ডার্সকে মাত্র 8% রিটার্ন দিলে ওরা জীবনে এখানে ইনভেস্ট করবে না। ইন্ডাস্ট্রির কোন জায়গায় কাজ ফাইন্যান্স সেক্টরে, এই ফাইন্যান্স পাবলিক লিমিটেড কোম্পানিতে যারা বেসিক্যালি ফাইন্যান্স সেক্টর, তাদের আরো বেশি এটার ভ্যালুয়েশন দরকার। ব্যাংকিং সেক্টরে করতেছে, বাট ব্যাংক তো লোনটা প্রোভাইডার, হ্যাঁ ওর ইনভেস্টমেন্টের মধ্যে ওইসব করতে হয়। কোন কোম্পানি যখন ফাইন্যান্সের রিকোয়ারমেন্ট তখন যে পাবলিক ফাইন্যান্স থেকে ব্যাংকিং সেক্টরে ফাইন্যান্স লিডিং কোম্পানি, তাদের এখানে মিলে এই কাজগুলো বেশি থাকে। যারা লাগবে নয়েজ, লাগবে এগুলো, স্কিলস লাগবে। সো দেখো আমরা কিন্তু এটা মানে আমাদের কতগুলো কাজ এখানে শিখতে হইলো। এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস, গ্রোথ শিখলাম, এবং আমাদের যে কেই বের করার যে ফর্মুলা সেটাও শিখলাম। কোর্স আমি করিনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আচ্ছা, সো বেসিক্যালি যদি আমি বলি, এখন আমাদের যে মডেলটা, এই মডেলের মধ্যে কিছু সমস্যা আছে। সো অবভিয়াসলি আমাদের যে থিওরিটিক্যাল পার্ট হিসেবে আমাদেরকে এক্সামে আসতে পারে এই মডেলের লিমিটেশনস গুলো। সো লিমিটেশনের জন্য আমি এখানে মার্ক করে রাখতে পারি এগুলা, যে উইকনেসেস অফ ডিভিএম কি কি জিনিস। ডিভিএম হ্যাজ আ ভেরি সাউন্ড বেসিক প্রেমিস। দ্য উইকনেসেস অকার বিকজ দ্য ইনপুট ডাটা ইউজড মে বি ইনঅ্যাকুরেট। এই যে কারেন্ট মার্কেট প্রাইস, মার্কেট প্রাইসের কারেন্টটা নিব, কারেন্ট মার্কেট প্রাইস পাবো কোথায়? স্টক মার্কেট। স্টক মার্কেটের কারেন্ট মার্কেট প্রাইস বলে কোনো কথা আছে? আজকে এই মুহূর্তে এই প্রাইসটা, এটা ঘুরে আস্তে আস্তে দেখবে তুমি চেঞ্জ হয়ে গেছে। তুমি ওখানে এক সেন্টের ডিফারেন্স আনবে, তোমার এখানে চেঞ্জ এসে পড়বে না? এছাড়া কারেন্ট মার্কেট প্রাইস বের করাটা চ্যালেঞ্জ, ফিউচার ডিভিডেন্ড প্যাটার্ন বের করাটা একটা চ্যালেঞ্জ। গর্ডনস গ্রোথ মডেলে আমি ROI বা আমার রিটেনশন রেটের মাধ্যমে করতেছি, থিংস ক্যান চেঞ্জ ইন দ্য ফিউচার, সেটা আমরা ধরে নিই। এবং গ্রোথ ইন আর্নিংস কিন্তু ইগনোর করতেছি। কোম্পানি যদি বেশি বেশি আর্ন করে, কোম্পানি বেশি বেশি ডিভিডেন্ড দিবে, সেটা আমরা এজেন্ট। বাট কোম্পানি যদি সেলস করে, তাহলে তো বেশি ডিভিডেন্ড দিতে পারে। ওই সেলস এর বিষয়টা এটা তো ধরা হবে না। আজকে আমাদের লাস্ট হচ্ছে এস্টিমেটিং দ্য কস্ট অফ প্রেফারেন্স শেয়ারস। এটা খুবই সিম্পল। কস্ট অফ ইকুইটি শেষ, এখন দেখবো হচ্ছে এস্টিমেটিং দ্য কস্ট অফ প্রেফারেন্স শেয়ারস। ওই সেম মডেল, যে পি নট ইকুয়ালস টু ডিভিডেন্ড বাই কেপি। কেপি মানে কি? কে ছিল কস্ট অফ ইকুইটি, কেপি মানে হচ্ছে কস্ট অফ প্রেফারেন্স। আর এখানে আরো বেনিফিট কি জিনিস জানেন? প্রেফারেন্স শেয়ারের কিন্তু কোনো গ্রোথ নাই। প্রেফারেন্স শেয়ারে কিন্তু কোনো গ্রোথ নাই, সেখানে আমার গ্রোথ বের করা কিছু না। এখানে ডিরেক্ট ফর্মুলা কি? ডিভিডেন্ড বাই কেপি। সো লিখে রাখি আমরা এটা। Calculating the cost of preference shares, এটাকে রাখবো KPF বা KPE লিখতে পারি। ফর্মুলা ওই সেম, ডিভাইডেড বাই KE এর জায়গায় এখন এখানে আসবে KPF।
তাহলে যেটা কোশ্চেন দেখি আমরা, টিওয়াইও নাম্বার 10, এখানে গেলে ডিভিডেন্ডের অ্যামাউন্ট সব বের করে নিতে হইতে পারে। হ্যাঁ, এই আর কি চ্যালেঞ্জ, তাও খুব আহামরি কিছু না, খুবই সিম্পল। বলতেছে a company has 50,000 8% preference shares in issue. Nominal value হচ্ছে $1. The current ex-dividend market value is 1.2 per share. Okay, basic question. তো এখানে আমি ধরবো কত? 1.2। ডিভিডেন্ড ধরবো কত? 8% বলছে না? আমি তো 50,000 8% করা লাগবে না। সিম্পলি যেটা করবো 8% ও নমিনাল ভ্যালু কত? $1। শেষ। So KPF equals to 8% of 1 divided by 1.7%. এবং একটা কোশ্চেনে যদি আমাকে কেই এবং কেপিএফ বের করতে দেয়, সবসময় কেপিএফ এর যে রেটটা সেটা কিন্তু কমই আসবে, এবং এই বিষয়ে আমরা একটু ডিসকাশন করলাম। কেই কিন্তু কোনো সময় কেপিএফ এর নিচে আসতে পারবে না, আনলেস ইউ হ্যাভ ডান সাম রং ক্যালকুলেশন। কেন? বিকজ অফ রিটার্ন, রিস্ক এন্ড রিটার্ন। প্রেফারেন্সিয়াল বেশি রিস্কি নাকি অর্ডিনারি শেয়ার বেশি রিস্কি? অর্ডিনারি। তার মানে অবভিয়াসলি তো রিটার্নটা বেশি আসবে। নেক্সট ক্লাস আমরা শুরু করবো ডেট ইনস্ট্রুমেন্টস। ডেট ইনস্ট্রুমেন্টস এর সময় দেখবেন প্রেফারেন্সিয়াল থেকে ওদের রেটটা কম, কারণ দে আর দ্য লেস রিস্ক। আজকে কোম্পানি বন্ধ হয়ে গেলে সবার আগে ওরা টাকা পাবে, আর কোম্পানির যে ডিভিডেন্ডের বিষয়গুলো আছে বা কোম্পানির যে ইন্টারেস্ট পেমেন্ট গুলো আছে এগুলো ফিক্স দিতেই হবে, কোম্পানি লাভ করুক লস করুক। উল্টে ওদের অ্যাসেট সিকিউরিটিও আছে। সো আমরা প্রেফারেন্স শেয়ারটা তো ফিক্সড। প্রেফারেন্সিয়াল ফিক্স, এই জন্য তো ওটা একটু লেস রিস্কি কম্পেয়ার টু অর্ডিনারি শেয়ারস। জি স্যার। বাট না, তারপর ওরা একটু তো রিস্ক নিচ্ছে, অ্যাটলিস্ট মোর দ্যান দ্য ডেট প্রোভাইডার্স। বিকজ ডেট প্রোভাইডার্স তো কোম্পানির এগেইনস্টে অ্যাসেট পাইছে, আবার বন্ধ হয়ে গেলে ওরা টাকা পাবে, জি জি। ওরা মাঝামাঝি বসছে আর কি। তো মোটামুটি এতটুকু। আমাদের নেক্সট ক্লাস আমাদের ইনস্ট্রুমেন্ট শিখতে হবে 3 ধরনের। হ্যাঁ, ডেট ইনস্ট্রুমেন্ট শিখতে হবে 3 ধরনের, অ্যাকচুয়ালি 4 ধরনের। হ্যাঁ, ব্যাংক লোন সহ, আমাদের মোট 4 ধরনের ডেট ইনস্ট্রুমেন্ট আছে, ওগুলো ইজি আছে। ওগুলো নেক্সট দিন আমরা পড়ে আমরা আমাদের যে কস্ট অফ ক্যাপিটাল, যে ওয়াক বের করার যে মেইন উদ্দেশ্যটা, আমরা কেন এতগুলো ইনস্ট্রুমেন্ট বের করা শিখতেছি, এই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট পরবর্তী সময় একসাথে করে একটা অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করি, কোম্পানির জন্য একটা কস্ট অফ ক্যাপিটাল বের করি, এবং ওই কস্ট অফ ক্যাপিটাল দ্বারাই আমাদের এই এফডি গুলা ডিসকাউন্টিং করতে হবে। হ্যাঁ, আমরা দেখবো যদি এখন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কোনো কোশ্চেন দেখবে, খুলবেন দেখবেন কস্ট অফ ক্যাপিটালের সময় বলা আছে the weighted average cost of capital of the company is 8%, 10%। ওই weighted average cost of capital এখন বের করতেছি আমরা। বাট এই এক্সামে, এফএম এক্সামে কখনো দুইটা সেকশনকে কম্বাইন করবে না। এরকম টাইপের কোশ্চেন আপনারা যদি এফএম পর্যন্ত আগে আগে নিতে চান সেখানে পাবেন। আগে কস্ট অফ ক্যাপিটাল বের করবেন, তারপর ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল বের করবেন, তারপর ডিসিশন দিবেন। এনিওয়ে, সো দ্যাটস ইট। আজকে আর আগাচ্ছি না। ঠিক। কেপিএফটা ওই যে এই সূত্রটা বুঝি নাই আসলে। কেপিএফ এর হচ্ছে মার্কেট ভ্যালু অফ এনি শেয়ার। আচ্ছা, মনি আপু কি লেট জয়েন করছেন না? একটু কি লেট জয়েন করেছেন? জি জি। হ্যাঁ, তাহলে এই জিনিসটা বুঝতে কষ্ট হবে। বেসিক্যালি মার্কেট ভ্যালু অফ এনি ইনস্ট্রুমেন্ট ইজ বেসিক্যালি দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। আজকে একটা প্রেফারেন্সিয়াল মার্কেট ভ্যালু কত হবে? ডিভিডেন্ড দিব না আমি প্রেফারেন্সিয়াল হোল্ডারদেরকে, ওরা যে রিটার্ন চাচ্ছে সেই রিটার্নের রেটটাকে যদি ডিসকাউন্টিং করেন তাইলেই সেটার প্রেজেন্ট ভ্যালুটা আসবে, মানে মার্কেট ভ্যালুটা আসবে। মানে এফটা কি ফিউচার ভ্যালু? কোনটা ফিউচার ভ্যালু? এফ 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 কোনটা? ও না না, এফ হিসেবে প্রেফারেন্স শেয়ারের জন্য পিএফ লিখছি। ওকে, ঠিক আছে। এফ হচ্ছে দ্য রেট অফ, মানে প্রেফারেন্স শেয়ারদের যে ইনভেস্টরদের যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, সেটা হচ্ছে আপনার কেপিএফ। হ্যাঁ, এবং এটা এই জন্যই বললাম হয়তো অর্ডিনারি শেয়ারের কিছু অংশ একটু ওপরে দেখে নিন। অনন্য আপনি শুনতে পাচ্ছেন, আবার বলেন একটু। ভিডিওস কি সব আপলোড করা হয়েছে? না, সব ভিডিও আপলোড করা নেই। লাস্টে মনে হয় 4টা ক্লাস বাকি আছে রেকর্ডিংস, ওগুলো আপলোড করে দেবো, এবং এটা সবাই আপলোড করে দেবো শনিবার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। এই মোকাম্মেল ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে?